18তম নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ে লিখিত কোর্সে যারা ভর্তি আছেন আমার কোর্সে তাদের সবাইকে আমি আমার সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি কনসিট নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমি এই কনসিট সম্পর্কে কিছু তথ্য দিব, অর্থাৎ কনসিটটা কী বা কনসিট কীভাবে বুঝবেন সেটা, বা কনসিট বলতে কী বোঝাই সেই বিষয় নিয়ে আলোচনা করব। তারপর এটার কিছু এক্সাম্পল বা উদাহরণ আমরা কিছু দেখব। তো এখানে বলা হচ্ছে কনসিট, যার বাংলা অর্থ হলো জটিল উপমা। কনসিট এ দুইটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা বোঝায়, তবে এই তুলনায় স্বাভাবিক দৃষ্টিতে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না, যেমনটি পাওয়া যায় সিমিলি এবং ম্যাটাফোর এ। অনেক যুক্তি এবং কাঠখড় পোড়ানোর পর কনসিট এ দুটি বস্তুর মধ্যে মিল খুঁজে পাওয়া যায় বা যুক্তিটি সত্য বলে মনে হয়। যদি বলা হয় শামুক যেমন স্লো, রহমানও তেমনই স্লো, এই উদাহরণটিতে সাধারণ একটি গুণের মিল আপাত দৃষ্টিতে খুঁজে পাওয়া যায়। কিন্তু যদি বলা হয় মশার পেট হলো আমি এবং আমার প্রেমিকার বাসর ঘর, তাহলে এখানে আপাত দৃষ্টিতে কোনো সাধারণ গুণের মিল খুঁজে পাওয়া যাবে না, তবে অনেক যুক্তির পর এটা সত্য বলে মানা হবে বা সত্য বলে মনে হয়। তাই এই উদাহরণটি হলো কনসিট এর উদাহরণ। তো আপনারা যারা কোর্সে ভর্তি আছেন তাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, সেটা হচ্ছে কনসিট এবং মেটাফোর এই দুইটার মধ্যে কিন্তু মূলত অনেকটা মিল আছে। বিশেষ করে কনসিট, মেটাফোর, সিমিলি, অ্যানালজি, এই চারটা জিনিস এর ভিতরে কিন্তু অনেকটা মিল রয়েছে। তো এই সম্পর্কিত কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে, তাহলে কিন্তু এই চারটা জিনিসের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা কিন্তু বোঝা যাবে। তো যাই হোক, এবার আমি এক এক করে উদাহরণটা শুরু করতেছি। সেটা হচ্ছে 1 নম্বর বলতেছে ইফ দেয়ার বি টু দেয়ার টু সো অ্যাজ স্টিফ টুইন কম্পাসেস আর টু। তার বাংলা অর্থ হচ্ছে আমাদের দুইজনের দেহ আলাদা হলেও আমরা কম্পাসের দুই বাহুর মতো এক জায়গায় বাঁধা। এখানে যাদের মধ্যে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে কম্পাসের দুই বাহুর সাথে দুই প্রেমিক প্রেমিকার তুলনা করা হচ্ছে। এবং কোন গুণের তুলনা করা হচ্ছে? কম্পাসের দুই বাহু যেমন এক স্থানে ফিক্সড বা বাঁধা, ঠিক তেমনই তারা দুজনের মনও এক স্থানে ফিক্সড বা বাঁধা। আর এটা কার লেখা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে এ ভ্যালিডিকশন ফর মার্নিং বাই জন ডান। আর এটার অ্যান্সার কী হবে আমি একটু পড়ি। সেটা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কনসিট। হিয়ার দি সোল অফ দ্য লাভার্স অ্যান্ড হিজ beloved আর কম্পেয়ার্ড টু দ্য টু legs of a compass, in where beloved's soul is the fixed foot and lover's soul is other foot. The function of this conceit is to make the readers to look at things in a new way. তো এবার আমি একটু এটা ব্যাখ্যা করার চেষ্টা করি। তো এটা যে কবিতা থেকে নেওয়া, জন ডানের এ ভ্যালিডিকশন ফর মার্নিং। তো মূলত হচ্ছে আমাদের জন ডান, সে বিয়ে করছে, তার ওয়াইফ আছে, এখন এই তার বউকে রেখে এখন মানে দূরে কোথাও যাবে আর কি। তো এই সময়ে তার ওয়াইফ কিন্তু কান্না করতেছিল যে দূরে যাইতে দেবে না। তো যেহেতু তাদের কিন্তু প্রেম করে বিয়ে, এজন্য তাদের একে অপরের কিন্তু অনেক ভালোবাসা। যখন আমরা এই কবিতাটা কিন্তু যখন পড়বো জন ডানে, তখন কিন্তু এই বিষয়ে ভালো করে জানবো। তো যাই হোক, এই বউকে সান্ত্বনা দেওয়ার জন্যই জন ডান তখন বলতেছে যে এই কম্পাসের উদাহরণ তখন কিন্তু দিচ্ছে। তো বলতেছে যে দেখো, এই যে কম্পাসের বাহু থাকে দুইটা বা পা দুইটা থাকে। তো এই দুইটা পা দেখা যাচ্ছে এক প্রান্ত মানে কোনো গিট্ট নাই বা কোনো জয়েন্ট নাই, কিন্তু এক প্রান্তে কিন্তু জয়েন্ট আছে। তো আমরা হলাম যে তুমি এক বাহু আর আমি এক বাহু, এই দুজনা এক জায়গায় ফিক্সড, যেহেতু আমরা স্বামী স্ত্রী বা আমাদের মনে ভালো একে অপরের প্রতি ভালোবাসা রয়েছে বা আমরা প্রেমিক প্রেমিকা। তো আমাদের অন্তরটা এক জায়গায় বাঁধা, তার মানে আমরা ফিক্সড। তো কম্পাস দিয়ে যখন তুমি বৃত্ত আঁকবা তখন কিন্তু এটা চারিদিক ঘুরবে, চারিদিক যাবে, ঠিক আছে। তো রুজির সন্ধানে আমাকে এখান থেকে ওখানে যেতে হবে, কিন্তু দিন শেষে বা বেলা শেষে আমি কিন্তু আবার সেই আগের অবস্থানে, অর্থাৎ তোমার কাছে ফিরে আসবো। তো এখানে তাহলে তুলনাটা আমরা কি পাইলাম? এখানে তুলনা পাইলাম যে কম্পাসের এক বাহু হচ্ছে তার প্রেমিকা এবং অপর বাহু হচ্ছে তার প্রেমিক। তো এখানে
তুলনা দুইটা জিনিসের মধ্যে কিন্তু পাচ্ছি, কিন্তু স্বাভাবিক বা আপাত দৃষ্টিতে যখন আমরা দেখব তখন কিন্তু আসলে এখানে প্রথম যখন বাক্যটা শুনবো তখন কিন্তু কোনো তুলনা বা গুণ এমন খুঁজে পাওয়া যাবে না। তো এখানে অনেক যুক্তির পরে দেখা যাচ্ছে হ্যাঁ বিষয়টা ঠিক আছে, সত্য, হ্যাঁ মানা হবে। তো এমন ঘটনাই হচ্ছে কঞ্চিত। আচ্ছা, এরপর আমরা 2 নম্বরে যে উদাহরণটা আছে সেই উদাহরণটা আমরা দেখি। এখানে বলতেছে ওই স্টে দ্য লিভস ইন ওয়ান ফ্লে স্পেয়ার্স হোয়ার we almost year more than married are. This flare is you and I, and this our marriage bed and our marriage temple is. তো এটার বাংলা অর্থ হচ্ছে যে মশা তোমার রক্তও খেয়েছে, আমার রক্তও খেয়েছে, মশার পেটে এখন তুমি আর আমি। অর্থাৎ মশার পেট হলো এখন আমাদের বাসর ঘর এবং বিয়ের মন্দির। তো এখানে যাদের মধ্যে তুলনা সেটা হচ্ছে মশার রক্তের সাথে দুজনার এবং মশার পেটের সাথে দুজনার বাসর ঘরের তুলনা। কোন গুণের তুলনা করা হচ্ছে? দুজনের বিয়ে হলে যেমন দুজন এক রুমে মিলিত হয় এবং বাসর হয়, ঠিক তেমনই তারা দুজন মশার পেটে মিলিত হয়েছে। এটা হচ্ছে কার লেখা? এটা হচ্ছে দি ফ্লেয়ার বাই জন ডান। তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কনসিট। হিয়ার দি পয়েট টেলস হিজ beloved দ্যাট শি হ্যাজ নো রিজন টু ডিনে হিজ সেক্সুয়ালি অ্যাজ দি ফ্লেয়ার has sucked blood from both them and their blood has mingled in the gut. So the flare has become their wedding bed, though they are not married yet. The function of this conceit is to make the readers to look at things in a new way. তো এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা হচ্ছে কবি তার প্রেমিকাকে বলতেছে যে দেখো তোমার এবং আমার বিয়ে হয়নি, কিন্তু আমরা একে অপরের কিন্তু স্বামী স্ত্রী হয়ে গেছি বা আমাদের কিন্তু বাসর হয়ে গেছে। তখন তার প্রেমিকা বলে যে কিভাবে? তখন এই পয়েন্ট বলে যে দেখো এই যে একটা মশা, সেই মশা আমার রক্তও খেয়েছে এবং উড়ে গিয়ে তোমার রক্তও খেয়েছে। তার মানে এই মশার পেটে এখন আমার রক্ত জমা আছে এবং তোমার রক্তও জমা আছে। তাহলে কি হলো? তার মানে বিয়ে মানে কি? বিয়ে যখন হয় তখন বাসর হয়, তখন দুজন দুজনের সাথে মিলিত হয়, একত্র হয়। তার মানে দুজনের শরীর একত্র হয়, তো শরীর বা শরীরের উপাদান একত্র হয়। তো আমার রক্ত তোমার রক্ত, এই দুজনের রক্তই কিন্তু এখন মশার পেটে অবস্থান করতেছে, অর্থাৎ দুজনের দেহ এখন এক জায়গায় হয়ে গেছে। তাহলে এখানে কি হলো? তাহলে এখানে এই যে মশার পেট, এই মশার পেটটা হয়ে গেল আমাদের বাসর ঘর এবং আমাদের মানে দুজনার যেই রক্ত, এই দুজনার আমাদের শরীরটা বোঝানো হচ্ছে। তো তাহলে এখানে আমরা কোন গুণের তুলনা পাচ্ছি? দুজনার বিয়ে হলে যেমন দুজন এক রুমে মিলিত হয়, বাসর হয়, ঠিক তেমনই তারা দুজন মশার পেটে মিলিত হয়েছে। তো এখানে তারা দুজনার রক্ত যে মশার পেটে মিলিত হলো, এটাকেই এই মশার পেটটাকে বাসর ঘরের সাথে তুলনা করা হচ্ছে। এবার আসি আমাদের যে 3 নম্বর উদাহরণ, সেটা বলা হচ্ছে শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস নাথিং এলস ইজ প্রিন্সেস ডো বাট প্লেস আস কম্পেয়ার্ড টু দিস অল অনার্সেস মিমিক। যার বাংলা অর্থ হচ্ছে সে হলো সকল দেশ আর আমি হলাম সকল রাজা। এখানে যাদের মধ্যে তুলনা পাচ্ছি সেটাকে প্রেমিকাকে তুলনা করা হচ্ছে দেশের সাথে আর প্রেমিককে তুলনা করা হচ্ছে রাজার সাথে। কোন গুণের তুলনা করা হচ্ছে? রাজা যেমন দেশের জন্য তেমনি প্রেমিকাও তার প্রেমিকার জন্য। এটা কার লেখা? এটা হচ্ছে দি সানরাইজিং বাই জন ডান। এটা হচ্ছে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কনসিট। হিয়ার দি পয়েট হ্যাজ বিন কম্পেয়ার্ড টু অল প্রিন্সেস অ্যান্ড দি beloved হ্যাজ বিন কম্পেয়ার্ড টু অল স্টেটস। দি ফাংশন অফ দিস কনসিট ইজ টু মেক দ্য রিডার্সেস টু লুক অ্যাট থিংস ইন এ নিউ ওয়ে। তো আমাদের জন ডানের এই দি সানরাইজিং কিন্তু অনেক মজার একটি কবিতা। তো যখন এই কবিতাটা আমি বোঝাবো আপনাদের, তখন বিষয়টা কিন্তু আরও খুব ইন্টারেস্টিং লাগবে। তো সেই কবিতা থেকেই কিন্তু এই লাইনটা নেওয়া। তো এখানে এই কবিতার প্রেমিকাকে বলতেছে যে তুমি হলে সকল দেশ আর আমি হলাম সকল দেশের রাজা, সেই দেশের রাজা। অর্থাৎ একটা দেশের যেমন হচ্ছে রাজাই প্রধান, অর্থাৎ দেশের জন্য প্রয়োজন রাজার, ঠিক তেমনই তুমি হচ্ছে দেশ আর তোমার জন্য প্রয়োজন হচ্ছে আমি। তো এখানে এই দেশের সাথে তুলনা করা হচ্ছে কবির প্রেমিকার এবং রাজার সাথে তুলনা করা হচ্ছে
কবির নিজের। তো আপাত দৃষ্টিতে আমরা যখন দেখব, যখন এই বাক্যটা শুনবো, তখন কিন্তু কোনো তুলনা খুঁজে পাবো না বা বুঝতে পারবো না যে আসলে কী হচ্ছে এখানে বিষয়টা। কিন্তু আমাদের কবি অনেক যুক্তির মাধ্যমে সে কিন্তু এটা প্রমাণ করবে, বা অনেক যুক্তির মাধ্যমে যখন এই জিনিসটা প্রমাণ করা হবে যে আসলে তো ঘটনা সত্য বা এটার মিল রয়েছে, তখন আমরা বুঝবো হ্যাঁ এটা কনসিট। যার কারণে এই 3 নম্বর এর প্রশ্নটা হচ্ছে কনসিট। এবার আমরা দেখি আমাদের যে 4 নম্বর যে উদাহরণটা রয়েছে সেই উদাহরণটা বলতেছে, হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার্স উইদাউট শার্প নটস উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট। তো যার বাংলা অর্থ হচ্ছে, আমরা দুজনে সেখানে খুঁজে পাবো উত্তম ভুবন যেখানে মুছে যাবে উত্তর কিংবা পশ্চিমের দিকসীমা। এখানে যাদের মধ্যে তুলনা, সেটা হচ্ছে 2 প্রেমিকাকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধের সাথে তুলনা করা হয়েছে। কারণ কোন গুণের তুলনা করা হয়েছে? কবি এখানে বলেছেন তারা দুজনে নতুন একটি পৃথিবী তৈরি করবে, যেখানে প্রেমিক হবে একটি গোলার্ধ এবং প্রেমিকা হবে আরেকটি গোলার্ধ। এটা হচ্ছে জন ডানের হচ্ছে দি গুড মরো থেকে নেওয়া। তো এটার অ্যান্সারটা কী হবে? এটার অ্যান্সারটা হবে, this is an example of conceit. Here the poet has been compared to one hemisphere and his beloved has been compared to another hemisphere. The function of this conceit is to make the readers to look at things in a new way. তো এখানে বলা হচ্ছে যে আমাদের যে পয়েট বা কবি, তিনি হচ্ছে পৃথিবীর একটা গোলার্ধ এবং তার প্রেমিকা হচ্ছে পৃথিবীর অপর একটি গোলার্ধ। কারণ পৃথিবী তৈরি হতে হলে সেখানে 2টা গোলার্ধ লাগবে। 2টা গোলার্ধ যখনই একসাথে করা হবে তখনই কিন্তু সেটা একটা পৃথিবী হবে। যেমন আমরা যদি টেনিস বলের চিন্তা করি, এটার মাঝখান দিয়ে কিন্তু কাটা থাকে বা ফাটা থাকে। তো যখন এই 2টা আলাদা করা হয়, দেখা যাচ্ছে 2টা হেমিস্ফিয়ার আলাদা হয়ে গেল, 2টা গোলার্ধ আলাদা। এখন পরবর্তী যখন আবার এই 2টা এক জায়গায় করা হবে, তখন কিন্তু একটা বল হয়ে যাবে। ঠিক তেমনই কোনো পৃথিবী তৈরি হতে হলে সেটার 2টা গোলার্ধ লাগবে। তো এখানে আমাদের প্রেমিক সে নিজে একটা গোলার্ধ হচ্ছে এবং তার প্রেমিকা আর একটা গোলার্ধ আছে। তো 2 গোলার্ধ যখনই এক হয়ে যাবে তখন তাদের একটা নতুন একটা পৃথিবী তৈরি হয়ে যাবে। তো স্বাভাবিক দৃষ্টিতে আমরা যখন এই বিষয়টা দেখব বা তুলনাটা দেখব, তখন কিন্তু এখানে আসলে কোনো তুলনাটা আমরা খুঁজে পাবো না। কিন্তু পরবর্তীতে অনেক যুক্তি তর্কের মাধ্যমে দেখা যাচ্ছে বিষয়টা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা মানা যায় বা এটা সত্য, তখন আমরা দেখবো যে হ্যাঁ না এটা কনসিট। তো কনসিট বিষয়টাই হচ্ছে এমন যে স্বাভাবিক দৃষ্টিতে যখন প্রথম শুনবেন তখন কিন্তু আসলে কোনো মিল বা তুলনা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু অনেক যুক্তিতর্কের পরে বিষয়টা সত্য বলে মনে হবে। এই হচ্ছে সিমিলি এবং মেটাফোরের সাথে কনসিটের পার্থক্য। আর অ্যানালজির যেটা, সেটাতে পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু আসলে মিলটা পাওয়া যায়। তো আশা করি এই যে কনসিটের যে উদাহরণটা নিয়ে আলোচনা করা হলো, আপনাদের এই কনসিটের যেই উদাহরণ এটা নিয়ে আর কোনো সমস্যা নাই, বা এই ভিডিওটা দেখার পর আপনাদের এই সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তারপরে বলে রাখি, যেহেতু আপনারা এটা পড়ে যাচ্ছেন, আপনারা জানছেন যে হ্যাঁ এরা কনসিটের ভিতরে আছে বা এটা সিমিলের ভিতরে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।